ডিয়ার ভিউয়ার্স, আমি আরিফিন বাদল কথা বলবো আজ স্টাডি ইন মাল্টা নিয়ে। রিসেন্টলি আমাদের নিজেদেরও একটা গ্রুপ আছে, মাল্টা স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ, এবং এর পাশাপাশি আমি একটা পোস্ট করেছিলাম অন্য একটা গ্রুপে, মাল্টা স্টুডেন্ট ভিসা হেল্পলাইন এমন একটা গ্রুপ হবে মেবি। সো সেখান থেকেও বা আমাদের নিজেদের গ্রুপ থেকেও যে কোশ্চেনগুলো রিসেন্টলি আসতেছে, সেই কোশ্চেনগুলোর যে বেসিক যে কোশ্চেন সেটার উপরেই আলোকপাত করে আজকের এই কন্টেন্টটা রেডি করতে যাচ্ছি। আজকে ভিডিওটির মূলত টপিকস থাকবে তিনটি। একটি হচ্ছে যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে আপনার সাবমিশন করতে হবে, আই মিন আপনার অ্যাডমিশনের জন্য, এবং যে নতুন ইনস্ট্রাকশন আসছে বিএফএস এর। এবং দেখবেন আপনারা খেয়াল করে যে পূর্বে যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেটাও কিন্তু এখন নেই, এবং যে ভিসা সাবমিশন যে ডকুমেন্টসগুলো ছিল সেখানেও কিন্তু অনেক চেঞ্জিং আসছে। সেই চেঞ্জগুলো কি, এবং সেই চেঞ্জগুলোর সাথে সাথে আপনার ডকুমেন্টসগুলো কিভাবে প্রেজেন্ট করবেন, এবং ফাইনালি কস্টিং ডিটেলসগুলো নিয়ে। সো এক কথায় বলা যায় যে স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো আপনারা একটা ভিডিওতেই পাবেন। সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। শুরুতেই বলি যে বর্তমানে মাল্টার ভিসা রেশিওটি কিন্তু ভালো, এবং এখান থেকে গত কয়েক মাস আগেও যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেটি এখন আর নাই। যেমন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাইতে এমন একটা সময় ছিল 2-3 মাস লেগে যেত, বাট এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেমেন্টটা কনফার্ম করার একদিন পরে কিংবা উইদিন এ উইক আপনি অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু পেয়ে যাবেন। এখন বর্তমান সময় আজকের ডেট থেকে যদি আমি হিসাব করি, অ্যাপয়েন্টমেন্টগুলো অন অ্যাভারেজ পাওয়া যাচ্ছে জুন মাসেই। সো অ্যাপয়েন্টমেন্টের প্রতিবন্ধকতাটা একবারেই নাই। সো ভিসা রেশিওটি পূর্বের তুলনায় ভালো। সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, সুযোগটাকে কাজে লাগাতে পারেন, যেহেতু এখানে স্টাডি গ্যাপটাও কোনো ম্যাটার না, এবং সিজিপিএ জিপিএ মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকলেই অ্যাপ্লাই করা যায়, এবং আরও কিছু সুযোগ সুবিধা আছে অ্যাডমিশনের ক্ষেত্রে। সো ওভারঅল বিষয় নিয়েই যদি আপনি ভাবেন, তাহলে মালটা হতে পারে আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। সো শুরুতে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। নর্মালি আপনার অল একাডেমিক ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, পাশাপাশি আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ, আপনার ফটো, আপনার ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার, বিষয়গুলো নর্মালি এই ডকুমেন্টসগুলোই লাগে অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে। এর পাশাপাশি কিছু কলেজ থাকবে, লাইক এমকাস্ট কিংবা ইউনিভার্সিটি অফ মাল্টা ইউনিভার্সিটির মধ্যে, সেখানে মাস্টার্স লেভেলে আপনাকে মোটিভেশনাল লেটার থেকে শুরু করে আপডেট সিভি এবং আপনার রিকমেন্ডেশন লেটারও কিন্তু তারা চাইতে পারে। এবং পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল, উইদিন 24 আওয়ার্সে কন্ডিশনাল অফার লেটারগুলো ইস্যু করা সম্ভব। ইনস্টিটিউশনগুলো খুব কুইক সাপোর্ট দিচ্ছে আজকালকার দিনগুলোতে। সো আপনি দিনের দিন আপনার কন্ডিশনাল লেটার আপনি ইস্যু করতে পারলেন। তারপর থেকে যেটা করতে হবে, যেমন ইউরোপিয়ান কলেজ অফ ইনোভেশনের কথা যদি বলি, সেখানে অফার লেটারে দেখবেন যে আপনার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনার সারনেম, গিভেন নেম, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার 160 ইউরো তারা নেবে আপনার অ্যাপয়েন্টমেন্টের খরচ বাবদ। ইউজুয়ালি যেটা 150, বাট অ্যাডিশনাল এখানে আরও 10 ইউরো এক্সট্রা দিতে হচ্ছে। সো আপনি যখনই পেমেন্টটা কনফার্ম করে দিবেন, দেখা যাচ্ছে সেই দিনে কিংবা তার পরের দিনে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাচ্ছেন। আরও কিছু ইনস্টিটিউশন আছে যারা দেখা যাচ্ছে 5টা কিংবা 10টা কিংবা 15টা ফাইল একসাথে হলে তারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে থাকে। তার মধ্যে অন্যতম গেটওয়ের কথা বলতে পারি, কিন্তু তাদের পেমেন্টগুলো ব্যাংক ডিপোজিট করতে হয়। তো ব্যাংক ডিপোজিট 160, বর্তমান সময়ে ইউরো রেটটা কাউন্ট করা হচ্ছে 135 দিয়ে, সেক্ষেত্রে 21,600 টাকার মতো আসে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে। সো কুইক অ্যাপয়েন্টমেন্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাপয়েন্টমেন্ট আপনি যেদিন পাচ্ছেন তার থেকে আপনি মোটামুটি 1 মাসের মতো সময়টা আপনার হাতে থাকবে বিএফএস ডেট কিংবা সাবমিশনের ডেটটা। ইন দ্য মিন টাইম আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ফেলতে হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে ফাইলগুলো রেডি করতে হবে, এবং সেটার স্পেসিফিক কিছু বর্ণনাও থাকবে যেগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। অ্যাপ্লিকেশন ফর্ম সবার জন্যই থাকবে। আপনার পাসপোর্ট, যদি আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে মেনশন করতে হবে। ইভেন আপনার ফাইলের সাথে পুরাতন পাসপোর্টের কপিও কিন্তু সেখানে থাকতে হবে, এবং আপনি ফুল পাসপোর্টের কপি, এবং অ্যাটলিস্ট আপনার 8 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। ফুল পাসপোর্টের কপি বলতে আই মিন আপনাকে ক্লিয়ার প্রিন্টেড কপিস অফ অল পেজ, এগুলো আপনার থাকতে হবে। এবং অ্যাটলিস্ট আপনি মেক শিওর করবেন 3টা ব্ল্যাঙ্ক পেজ আছে কিনা। এবং ফটোর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক একটা নিয়ম এখানে আছে, যেখানে বলা হচ্ছে যে 70 থেকে 80% আপনার ফেসটাকে ভিজিবল হইতে হবে
ফ্রন্ট হইতে হবে 70 to 80%, আর ইউরোপিয়ান সাইজ আমরা সবাই জানি 35x45, এবং অবশ্যই সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে হবে। এবং কলেজ থেকে যে এনরোলমেন্ট লেটার আপনি পাচ্ছেন, সেখানে অবশ্যই আপনি খেয়াল করে রাখবেন যে আপনার কোর্সের ডিটেলস সেখানে আছে কিনা, লাইক কোর্স অফ ডিউরেশন অফ কোর্স, আপনার পার উইক ক্লাস কত ঘন্টা হবে, আপনার যে পেমেন্ট কনফার্মেশনটা আপনি পাচ্ছেন কিনা। এখন এখানে বিষয় হচ্ছে অনেকেই তো টিউশন ভিসার পরে দিচ্ছেন, তাহলে ইনস্টিটিউশন কিভাবে আপনাকে কন্ডিশনের পরে আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করবে। হ্যাঁ, এখানে যারাই কাজ করছে, আমাদের মতো এজেন্সি যারা কাজ করছে, তাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট থাকে, ব্যাংক ড্রাফট দিয়ে হোক কিংবা অন্য কোনো ওয়েতে হোক, যে তাদের কনফার্মেশন দিয়ে দেওয়া যে টোটাল টিউশন ফির একটা পোর্শন কিন্তু তাদেরকে পেমেন্ট করে দিতে হয়, সেটা বাই ব্যাংক ড্রাফট হোক আর যেভাবেই হোক। সো ইনস্টিটিউশন আপনাকে কনফার্মেশনটা দিবে যে আপনি টিউশন ফির একটা অংশ আপনি পেমেন্ট করছেন, এবং তারা সেটা বুঝে পাইছে, এবং তারপরে আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটা তারা ইস্যু করবে। সেই লেটারটা আপনার আছে কিনা বিএফএস সাবমিশন করার পূর্বে আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন। এখন আসি ব্যাংক স্টেটমেন্টের কথা। ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনাকে লাস্ট 3 মান্থের একটা স্টেটমেন্ট হইতে হবে, এবং এখানেও কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া, তার মধ্যে হচ্ছে আপনার যে স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট হবে সেটা অবশ্যই A4 সাইজ পেপার হইতে হবে। অবশ্যই আপনার ব্যাংক কর্তৃপক্ষ থেকে সাইন এবং সিল থাকতে হবে, এবং সেখানে কারেন্সিটা খুব ক্লিয়ারলি মেনশন করা থাকবে। এবং আপনি যখন সেভিংস অ্যাকাউন্ট কিংবা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাবেন শুধুমাত্র লিকুইড ফান্ডের জন্য, যদি আপনি ডিপোজিট দেখান, আই মিন এফডিআর দেখান, তাহলে এফডিআর এর জন্য বলা হচ্ছে এভাবে যে আপনার এফডিআর থাকতেই পারে, কিন্তু সেটাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেখাতে হবে আপনার রিকোয়ার্ড যে অ্যামাউন্টগুলো আসতেছে সেটি। সো আপনার এফডিআর আসে, বাট সেটাকে ট্রান্সফার করে সেভিংস অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে যতটা আপনার প্রয়োজন। আপনি স্টুডেন্ট লোনও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ব্যাংকের সাথে সেইভাবে আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আপনার টোটাল টিউশন ফি পেমেন্ট করার পরে যে বাকি টিউশন ফি থাকতেছে এবং লিভিং কস্ট মিলিয়ে যে অ্যামাউন্টটা আসবে, সেই পরিমাণ অ্যামাউন্ট যেন আপনার ব্যাংক স্টেটমেন্ট কিংবা আপনার সলভেন্সি সার্টিফিকেটে মেনশন করা থাকে। এখন কথা হচ্ছে যে আপনি আপনার ব্যাংক কত লাখ টাকা দেখাবেন, আপনি কতটুকু আপনার ব্যাংকে ডিপোজিট দেখাবেন। এখানের ক্যালকুলেশনটা হচ্ছে মালটাতে লিভিং এক্সপেন্স হিসাবে যদি আপনি পার ডে ক্যালকুলেশন করেন, সেখানে 36 থেকে 40 ইউরো পার ডে আপনার একটা কস্টিং আসে। সো আপনার 40 রাউন্ড ফিগার নিয়েই আমরা হিসাব করি, পার ডে যদি আপনার 40 ইউরো আপনার খরচ হয়, সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে ইনটু আপনার যে রেস্ট অফ টিউশন ফি থাকতেছে সেটা, সাপোজ আপনার 6500 টিউশন ফি, আপনি ওখান থেকে দিয়ে দিলেন 30%, যেটা আপনার অফার লেটারে মেনশন করা থাকতেছে। সো যেটা মেনশন করার পরে বাকি যে টিউশন ফি থাকতেছে সেটা যোগ হচ্ছে কিন্তু আপনার এই স্টেটমেন্টের সাথে, আই মিন আপনি যে ব্যাংকটা দেখাবেন সেখানে, এবং আপনার 1 বছরের লিভিং কস্ট, আই মিন আপনার পার ডে যদি $40 হয়, সেক্ষেত্রে ইন্টু 1 ইয়ার লিভিং এবং ব্যালেন্স টিউশন ফিটা আপনারা অ্যাড করে যে পরিমাণ টাকাটা আসে সেটা আপনারা দেখিয়ে দিবেন। এখন কথা হচ্ছে কোর্স যদি মোর দ্যান 2 ইয়ার্স হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন। সেক্ষেত্রে আপনি 1 ইয়ারের লিভিং এক্সপেন্স প্লাস আপনার যে রিমেইনিং টিউশন ফিটা থাকতেছে সেটা অ্যাড করে যে পরিমাণ ইউরো আসে সে অনুযায়ী আপনার ব্যাংকটা আপনি রেডি করবেন। এখানে আরও একটি কথা হচ্ছে যে যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটটা নেবেন, সলভেন্সি সার্টিফিকেটে আপনার টোটাল অ্যামাউন্ট যদি থাকে 15 লাখ টাকা, সেটা ইকুইভ্যালেন্স কত ইউরো সেটাও কিন্তু আপনারা ব্যাংক থেকে মেনশন করে নেবেন যে আপনার 15 লক্ষ টাকা, সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1000 ইউরো। এটাও সলভেন্সি সার্টিফিকেটে মেনশন করে নিতে হবে। এবং সলভেন্সি সার্টিফিকেটেরও কিন্তু একটা ভ্যালিড ডিউরেশন থাকে। সো আপনি বিএফএস সাবমিশনের আগ থেকেই আপনি সলভেন্সি সার্টিফিকেট এবং স্টেটমেন্টটা উঠিয়ে নেবেন, এবং সেটার অ্যারাউন্ড কাউন্টিংটা হয় হচ্ছে 1 মান্থ। একটা স্টেটমেন্ট একটা সলভেন্সি সার্টিফিকেটের মেয়াদ নর্মালি 1 মাসের মতো কাউন্ট করা যায়। এখন এর পরবর্তীতে আর কি লাগতে পারে, এর পরবর্তীতে আপনাকে ব্যাংক কার্ড, আপনি যে ব্যাংক থেকে আপনি সলভেন্সি দেখাচ্ছেন সেই ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, সেটা ভিসা হইতে পারে কিংবা মাস্টার্স কার্ড হইতে পারে। সো বাবা যদি স্পন্সর হয়, আপনি মেক শিওর করেন যে কোন ব্যাংক আপনাকে ভিসা কিংবা মাস্টার কার্ডটি দিচ্ছে, যে ব্যাংক এই সাপোর্টটি দিবে সেই ব্যাংক থেকে আপনি আপনার
আদার্স কার্যক্রমগুলো আপনি করতে পারেন। আই মিন আপনার সলভেন্সি স্টেটমেন্ট কিংবা আদার যে বিষয়গুলো থাকে। এর পাশাপাশি দেখেন, আপনারা যে এটিএম যে উইথড্রল স্লিপ, যেটা আমরা অনেকেই যে এটিএম থেকে টাকা ওঠানোর পরে যে রিসিপ্টটা নেই, এক্সট্রা 3 টাকার মতো একটা খরচ হয়, অন্য অন্য বুথে হয়তো কম বেশি হতেই পারে। সেই উইথড্রল স্লিপটাও এখানে আপনাকে ফাইলের সাথে অ্যাড করে দিতে হবে। সো এই যে ব্যাংক কার্ড, এটিএম উইথড্রল স্লিপ, এগুলো কিন্তু অ্যাজ পার নিউ ইনস্ট্রাকশন এগুলো আপনাকে দিতে হবে। এখন এই ওভারঅল বিষয়টা যদি কারোর না থাকে, সে কি করবে? এগুলো নিয়েও একটা সমাধান করা যায়। অনেক কিছুই করা সম্ভব হয়, বাট এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি কথা বলতে পারি। আপনারা অফিসে আসতে পারেন কিংবা আমরা এগুলো বসে আলোচনা করে নিতে পারি। স্পন্সরের দিক থেকে সবসময় খেয়াল করবেন বাবা কিংবা মাকে স্পন্সর করতে, কিংবা বড় ভাইকে, বাট বেস্ট অপশন হচ্ছে বাবা। বাবা যদি স্পন্সর হয় সেক্ষেত্রে ভিসা রেশিওটা ভালো থাকে, এবং এটা অনেকাংশে এটা কি বলে, এটা অনেকাংশে সুইটেবল মনে হয় তাদের কাছে। সো যিনি স্পন্সর হবেন উনি যদি জব হোল্ডার হন, ওনার ইনকাম সোর্স, ওনার পজিশন ইনফরমেশন, কোম্পানি নেম, অ্যানুয়াল ইনকাম, এগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখিয়ে দিতে হবে। যদি উনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসের নাম, টাইপ অফ বিজনেস, অ্যানুয়াল টার্নওভার, ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট, এগুলো খুব ক্লিয়ারলি প্রিন্ট কপি তাদেরকে দিয়ে দিতে হবে যখন আপনি বিএফএস সাবমিশন করবেন। এবং অবশ্যই এইগুলো কালার কপিস হতে হবে। এবং যারা বিজনেস, আই মিন বিজনেস থেকে যাদের সোর্স অফ ইনকামটা দেখাবেন, তাদের আইটিআর যেটা বলে লাস্ট 3 মান্থ, আই মিন ইনকাম ট্যাক্স রিটার্নটা লাস্ট 3 বছরে দেখিয়ে দিবেন। এবং যারা জব হোল্ডার তাদের লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট অ্যান্ড স্যালারি সার্টিফিকেটটা দেখিয়ে দিবেন। মেডিকেল অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্সের বিষয়টা তো কিছু কিছু কথা বলা আছে, যেমন আপনি কত দিনের ইন্স্যুরেন্সটা করবেন। এক্ষেত্রে এখানের যে গাইডলাইন সেটা হচ্ছে আপনি 180 days ফ্রম ডেট অফ ডিপার্চার অ্যাজ পার ফ্লাইট টিকিট, আপনাকে টাইমটা মেনটেন করতে হবে মিনিমাম 180 days। আবার একটি কলমে এমনভাবেও বলা হচ্ছে যে আপনি মিনিমাম চাইলে 120 days, আপনি 4 মাসেরও ইন্স্যুরেন্স দিতে পারেন। বাট আমাদের দেশ থেকে ম্যাক্সিমাম আমরা 1 বছরে কিংবা 6 মাসে দেখিয়ে থাকি। সো আপনারা অ্যাজ ইউজুয়াল 6 মাসের এটা দেখিয়ে দিবেন। এবং অবশ্যই সেটা ভ্যালিড ফর সেনজেন এরিয়া হতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে যে মিনিমাম 30,000 ইউরোর কাভারেজ থাকতে হবে। এবং আপনাকে অবশ্যই এটা স্টাডি পারপাস হইতে হবে, এবং অবশ্যই এটা ইংলিশ ফরম্যাটে হইতে হবে। ফ্লাইট টিকিট ডিটেলস, এখানে রিজার্ভেশন যে কপিটা বলা হয়, এই রিজার্ভেশনের টিকিটটা আপনারা কিভাবে কনফার্ম করবেন, ডেটটা কিভাবে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে এমনভাবে বলা যায় যে আপনার রিজার্ভেশন টিকিটটা আপনি অ্যাটলিস্ট আপনি 4 থেকে 6 সপ্তাহ, এখন বর্তমান সময়ে 4 থেকে 6 সপ্তাহ, কিছু কিছু ক্ষেত্রে 8 সপ্তাহ লেগে যায় ভিএফএস এর রেজাল্ট দিতে। সো আপনার ফাইলটা যখন আপনি সাবমিশন করবেন, সেই দিন থেকে আপনার ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহ আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা 4 থেকে 6 সপ্তাহের একটা টাইম রেখে দিবেন। যে টাইম থেকেই আপনারা ইন্স্যুরেন্স কিংবা রিজার্ভেশন কপিগুলো আপনারা ডেটটা মেনশন করবেন। আর এখানে আরও একটি কথা বলা আছে যে ডিউরেশন, আপনার যদি 12 মাসের নিচে যদি কোনো কোর্স ডিউরেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই রিটার্ন টিকিট ম্যান্ডেটরি আপনাকে দেখিয়ে দিতে হবে। আর আরেকটা বিষয় মানে শেয়ার করে রাখি, এটা অবশ্যই আপনারা করবেন না যখন রিজার্ভেশন কপিটা দেখাবেন কিংবা যখন আপনারা ফ্লাই করবেন, তখন কোনোভাবেই আপনাদের ট্রানজিটগুলো যেন কোনো সেনজেন কান্ট্রিতে না হয়ে থাকে। আই মিন আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, এখন দুবাই, আরব আমিরাত, আপনি এয়ারলাইন্সে টিকিট কাটলে আপনার ট্রানজিট হবে দুবাইতে। দুবাই থেকে যদি কোনো জায়গায় ট্রানজিট থাকে সেটা যেন অন্য কোনো কান্ট্রি হয়, বাট কোনোভাবেই যেন সেটা সেনজেন কান্ট্রি না হয়। সো আপনি ঢাকা টু দুবাই, দুবাই থেকে মাল্টা, কিংবা দুবাই থেকে XYZ, সেখান থেকে আপনি মাল্টা, এমন হতে হবে। এখন বলবো অ্যাকোমোডেশন নিয়ে। অ্যাকোমোডেশনটা আপনারা কয়দিনের জন্য অ্যাকোমোডেশনটা বুক করবেন। অ্যাকোমোডেশন হইতে পারে আপনি ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন থেকে আপনি হেল্প নিতে পারেন, আপনি হোস্টেলে বুকিং দিতে পারেন, আপনি রেন্টাল এগ্রিমেন্ট করতে পারেন, বাট মিনিমাম আপনাকে 18 নাইটস, মিনিমাম 18টি রাত্রি যাবৎ আপনাকে
অ্যাকোমোডেশনটা বুক করতে হবে। এখন অ্যাকোমোডেশনটা বুকিং ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশনের সাপোর্ট থাকে, তারা অ্যাকোমোডেশন সাপোর্ট দিয়ে থাকেন, আবার অনেক ইনস্টিটিউশনেরই কিন্তু অ্যাকোমোডেশন কোনো সাপোর্ট নেই। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? খুব সহজ নিয়ম হচ্ছে booking.com থেকে ফ্রি ক্যান্সেলেশন, ওখান থেকে আপনারা অ্যাকোমোডেশনটা দেখিয়ে দিবেন। এবং ফাইনালি যখন আপনার সব ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ভিএফএসে যাবেন, তার আগে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করা আছে কিনা। যেমন শুরুতেই মালটাতে অ্যাপ্লিকেশনের সময় কোনো অ্যাটাস্টেশন না থাকলেও সমস্যা নেই, আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। বাট ফাইনালি ভিসা সাবমিশনের আগে আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো আপনি 2টা সেট অ্যাটাস্টেশন করে রাখবেন, অরিজিনাল পাশাপাশি মিনিমাম আরও একটা সেট ফটোকপি। সেটা আপনার এডুকেশন বোর্ড থেকে, এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করে নিতে হবে। ফাইনালি যখন আপনার ভিসার জন্য আপনি ফাইলটা সাবমিশন করে ফেললেন ভিএফএসে, তারপর থেকে আপনার রোলটি থাকবে প্রতিনিয়ত আপনার মেইলটাকে চেক করা। যেহেতু এখান সিভিউ থেকে একটা ইন্টারভিউ কল আপনার আসতে পারে। এখন এই ইন্টারভিউটা নর্মালি তারা ইমেলেই আপনাকে জানাবে, সো ইমেলটা কন্টিনিউ চেক করতে থাকবেন। এবং কোনো কারণে যদি আপনি ইন্টারভিউটা মিস করেন, সেক্ষেত্রে এমনভাবে বলা, মিসিং অ্যান ইন্টারভিউ উইল রেজাল্ট ইন ভিসা রিফিউজাল। সো আপনাকে এই বিষয়টাতে খুবই মানে কঠিনভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু এটার মানে এই না যে তারা সবাইকে ইন্টারভিউ নিচ্ছে। আপনাকে ইন্টারভিউ নিতে পারে, আবার আপনার বন্ধুকে ইন্টারভিউ নাও নিতে পারে। কারণ ইন্টারভিউ নেওয়া না নেওয়ার মধ্যে ভিসা দেওয়া কিংবা না দেওয়ার কোনো সম্পর্কতা এখানে আমি দেখি না, এবং এটা থাকার কোনো লজিকও এখানে নেই। বাট যদি ইন্টারভিউ কল করে বসে, আপনি আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে রাখবেন এবং আপনি আপনার কনফিডেন্সলি আপনি আপনার কথাগুলো বলে থাকবেন, যেখানে আপনার ইন্টেনশনটা খুব ভালোভাবে ক্লিয়ার হয় যে আপনি শুধু পড়াশুনো করতেই যাচ্ছেন। পড়াশুনো শেষ হলে হয়তো আপনি মাস্টার্স কন্টিনিউ করতে পারেন, কিংবা আপনি দেশে এসেও আপনার অনেক কিছু করার আছে, দিন শেষে আপনি দেশে ফিরে আসবেন। এই বিষয়গুলোর জন্য খুব ক্লিয়ার থাকে। ইম্পর্টেন্ট নোট হিসাবে যখন আপনার ফাইলগুলো রেডি করবেন, তখন সব ডকুমেন্টসগুলো খেয়াল করবেন যে এ4 সাইজে হচ্ছে কিনা এবং ক্লিয়ার প্রিন্টিং কপি হচ্ছে কিনা। এবং সব ডকুমেন্টসগুলো অবশ্যই ইংলিশে হতে হবে। এবং আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেগুলো অ্যাজ পার ইনস্ট্রাকশন কিনা। যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস, তার বাইরে আর কোনো ডকুমেন্টস আছে কিনা সেগুলো খেয়াল করে রাখবেন। যদি থেকে থাকে, প্রয়োজন নাই এই এক্সট্রা ডকুমেন্টসগুলো দেওয়ার। এবার আসি কস্টিংয়ের বিষয়গুলোতে। মাল্টাতে অ্যাপ্লাই করতে হলে আপনার কস্টিংগুলো কেমন আসতেছে, সেখানে অ্যাপ্লিকেশন একটা ফি থাকবে। অ্যাপ্লিকেশন ফিগুলো নর্মালি 100 ইউরো থেকেই শুরু হয়। আবার এখন টিউশন ফি ভিসার পরে যেসব ইনস্টিটিউশনগুলোতে, সেগুলো অ্যাপ্লিকেশন ফি তারা টিউশন ফির সাথেই অ্যাড করে রাখে। আবার অনেকে অ্যাপ্লিকেশন ফি নিচ্ছেও না এখানে। সো অ্যাপ্লিকেশন ফিটা যদি থাকে আপনারা পেমেন্ট করবেন, বাট যদি থেকে যায় দিতে হয় আগে থেকে, তাহলে সেটা অ্যারাউন্ড 100 ইউরোর মতো আসতে পারে। টিউশন ফিটা ওয়ান অ্যাভারেজ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে ধরনের ইনস্টিটিউশনগুলোতে আমরা অ্যাপ্লাই করে থাকি, সেখানে ওয়ান অ্যাভারেজ টিউশন ফিটা 6,500 থেকে 6,700-র মধ্যেই আপনারা পাবেন, সেটা হোক লেভেল 4, 5, 6 or 7। এবং সিভিল যে পেমেন্টটা থাকে, আই মিন যে অ্যাপয়েন্টমেন্টের যে পেমেন্টটা থাকে, এখানে হচ্ছে 150 ইউরো। বাট এক্সট্রা আরও 10 ইউরো কিছু কিছু ইনস্টিটিউশন আপনার কাছে চাইতে পারে কিংবা আপনাকে দিতে হবে। এটা আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, কিংবা অনেকেরই ব্যাংক ডিপোজিট করতে হয় এটা। ইন্স্যুরেন্সটা রাফলি যদি আপনি হিসাব করেন, সেখানে 12 থেকে 13 হাজারের মধ্যে আসতে পারে। সেটা 120 ডেজ or 180 ডেজ, যেটাই হোক না কেন। আর এরপরে আপনার ভিসা ফি এবং ভিএফএস সার্ভিস চার্জ সহ মোটামুটি আপনাকে 17,900, আই মিন 18,000 টাকার মতো একটা বাজেট আপনাকে রাখতে হবে। এয়ার টিকিটটা নর্মালি 65 থেকে 85-90,000 টাকা পর্যন্ত ওঠানামা করে। এর উপরেও কোনো কোনো সময় এয়ার ফেয়ার দেখা যায়, যেখানে 1 লাখ প্লাস। আর যেহেতু আমরাও অফিসিয়ালি কাজগুলো করি, আমাদেরও এজেন্সি স্কলার্স স্টাডি অ্যাব্রোড নামে, সো আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ নেই ভিসার পরে। সো চাইলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা কোনো কোয়ারিজ থাকলে যেটা এই ভিডিওর মধ্যে আমি কভার করতে পারিনি, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেখান থেকেও আপনারা নক করতে পারেন। যেহেতু অনেক সময় অনেক কল কিংবা অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়, একবার কলে না পেলে আপনি আপনার জানার যে বিষয়গুলো থাকবে সেটা একটা টেক্সট কিংবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সো যারা অ্যাপ্লাই করবেন আগামীতে, যারা অ্যাপ্লাই করে আসে